আসসালাম। আচ্ছা, পেডিয়াট্রিক সার্জারি তোমাদের একটা কার্ড আছে তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা আজকে পেডিয়াট্রিক সার্জারি করি নাকি? জি পেডিয়াট্রিক স্যার। সার্জারি পড়ানো হয়েছে? না স্যার, মাহবুব স্যার কি কি পড়াচ্ছে? উনিও স্যার কার্ড কোশ্চেন নিয়ে আলোচনা করতেছে, ঘুরে ফিরে সবগুলোই আর কি কোন টপিক। কোন কার্ড? হেপাটোবিলিয়ারি সবগুলোই? সিস্টেম পড়াইতেছিল। জি স্যার, অনেকগুলোই উনি এটা তো শেষ আমি করছে। পড়াইছি। উনি আবার এটা ধরছে আবার। শেষ? তো এই মানে কার্ড কি ম্যাক্সিমাম কার্ড শেষ হয়ে গেছে তোমাদের? জি স্যার। ব্রেস্ট, এন্ডোক্রাইন, জি ইউরোলজি স্যার, এগুলো এগুলো শেষ? পড়াইছে মাহবুব স্যার। জি স্যার। আচ্ছা, তো এই কার্ডিওথোরাসিক কার্ডিওথোরাসিক পড়েছে তো পড়ানোর কথা। পেডিয়াট্রিক সার্জারি পড়েছে? পেডিয়াট্রিক? না স্যার, পেডিয়াট্রিক সার্জারি পড়ায় নাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা পেডিয়াট্রিক সার্জারি শুরু করি। দেখো, প্রথম কোশ্চেনটাই যেটা, হোয়াট ডু ইউ মিন বাই সার্কামসিশন? হোয়াট ডু ইউ মিন বাই সার্কামসিশন? সার্কামসিশন কাকে বলে আমরা কিন্তু অপারেটিভ সার্জারিতে পড়ছি। হ্যাঁ, সার্কামফারেন্সিয়াল, এখানে মামুন ভাই যা লিখছে এগুলো কিচ্ছু হবে না। সার্কামফারেন্সিয়াল এক্সিশন অফ দ্য প্রিফিউজাল স্কিন, হ্যাঁ, সার্কামফারেন্সিয়াল এক্সিশন অফ দ্য প্রিফিউজাল স্কিন with mucous membrane such that remaining portion of the skin and mucous membrane should cover the 1/4 of the glans penis is called circumcision. আচ্ছা, হোয়াট ইজ সার্জিক্যাল ইনসিশন? দেখো, সার্জিক্যাল ইন্ডিকেশন আমরা বলছি, এই কথাগুলো বললে হবে? এই যে দেখো, সার্জিক্যাল ইন্ডিকেশন মামুন ভাই আমি এই জন্য বুঝতেছিলাম। এখন এখানে লিখছে সার্জিক্যাল ইন্ডিকেশন ট্রু ফাইমোসিস, মেলানাইটিস, জেরোটিক অবলিটারেন্স, রিকারেন্ট মেলানোফাস্টাইটিস, রিকারেন্ট ইউরিনারি ইনফেকশন। ঠিক আছে, কিন্তু আমরা আমরা কি এগুলোর জন্য সার্কামসিশন করি মেইনলি? তোমার বাসায় তোমার আশেপাশে যাদেরকে সার্কামসিশন করা হয়েছে ম্যাক্সিমাম কি করা হয়েছে ডিউ টু রিলিজিয়াস পারপাস। সুতরাং রিলিজিয়াস পারপাস আগে না বললে এটার আনসার হবেই না, সোজা কথা। এটা কিন্তু আমি আগেও বলছি তাই না? তাহলে আমাদের ম্যাক্সিমাম জি সার্জিক্যাল স্যার। ইন্ডিকেশন অফ সার্কামসিশন আমরা যদি বলি, একটা কথা যদি বলি রিলিজিয়াস পারপাস, আর কিছু না পারলেও পাশ হয়ে যাবে, কারণ ইট কভারস অ্যাবাউট 95% অফ আনসার। বাকিগুলো বাকিগুলো প্রথম কথাটা আমাদেরকে অবশ্যই বলতে হবে, ইট ইজ ডিউ টু ইন্ডিকেশন অফ সার্কামসিশন ইজ রিলিজিয়াস পারপাস। তারপরে তুমি বলতে পারো মুসলিম এন্ড জিউ যেটা আমরা বলি তারা সার্কামসিশন করে, বাকিরা তো করে না। হ্যাঁ, আর বাকিগুলো এখন তুমি বলো ফাইমোসিস, প্যারাফাইমোসিস, মেলানাইটিক, জেরোটিক অবলিটারেন্স, হোয়াটএভার, রিকারেন্ট ইউরিনারি ইনফেকশন, হ্যাঁ, যা আছে সবকিছু বলতে থাকো। কিন্তু রিলিজিয়াস পারপাস এটা যদি তুমি না বলো তাহলে তোমার আনসার উইল বি ইনকমপ্লিট এবং আনসার এটা গ্রহণ করা হবে না। সুতরাং এটা কিন্তু খুব নিজের সাথে বলতে হবে। আমরা অপারেটিভ সার্জারিতে এটা করে ফেলছি, হোয়াট আর দ্য ইনভেস্টিগেশন, ডান বিফোর সার্কামসিশন। তাহলে ইনভেস্টিগেশন আমরা মেইনলি যেটা করতে চাই দ্যাট ইজ দ্য ব্লিডিং টাইম, ক্লটিং টাইম, তাই না? ব্লিডিং টাইম, ক্লটিং টাইম। আর যদি আমরা ওই সার্কামসিশনটা আমরা যদি জেনারেল অ্যানাস্থেসিয়া দিয়ে করতে চাই, তাহলে ওই বাচ্চাটার ফিটনেস ফর জেনারেল অ্যানাস্থেসিয়া, অ্যাট লিস্ট বুকের এক্সরে এন্ড কমপ্লিট ব্লাড কাউন্ট, এই তিনটা জিনিস আমাদেরকে করতে হবে। তাহলে ব্লিডিং টাইম, ক্লটিং টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা আমরা করবো। তারপরে কোশ্চেন আমরা করে ফেলছি। দেখো, হোয়াট আর দ্য কন্ট্রা ইন্ডিকেশন অফ সার্কামসিশন? একটু বলো তো, কেউ বলো তো কন্ট্রা ইন্ডিকেশন অফ সার্কামসিশন বলতে পারবে একজন? স্যার হাইপোস্পেডিয়াস, এপিস্পেডিয়াস। তোমাদেরকে পড়াই, বুঝছো, তোমাদেরকে যে কেন পড়াই আমিও জানি না, পড়ায় কোনো লাভ আছে কিনা তাও জানি না। তাই আমি কন্ট্রা ইন্ডিকেশন অফ সার্কামসিশনে বলা আছে অ্যাবসলিউট কন্ট্রা ইন্ডিকেশন, রিলেটিভ কন্ট্রা ইন্ডিকেশন। এখন বলতে পারবা অ্যাবসলিউট কন্ট্রা ইন্ডিকেশন? দেখো কতবার এই কথাগুলো বলা হচ্ছে, তারপরে আমরা পারি না। কেন পারি না জানি না। অ্যাবসলিউট কন্ট্রা ইন্ডিকেশন দ্যাট ইজ দ্য হাইপোস্পেডিয়াস, এপিস্পেডিয়াস। হাইপোস্পেডিয়াস, স্পেডিয়াস, ইট ইজ দ্য অ্যাবসলিউট, মানে কোনোভাবেই এখানে মুসলমানি করা যাবে না। আর রিলেটিভ কন্ট্রা ইন্ডিকেশন হলো তার যেই কন্ট্রা ইন্ডিকেশনটা আছে ওইটাকে কারেকশন করে আমরা মুসলমানি করতে পারবো। দ্যাট ইজ দ্য ব্লিডিং ডিসঅর্ডার, দ্যাট ইজ দ্য রিলেটিভ কন্ট্রা ইন্ডিকেশন। যেমন কোন রোগী যদি হিমোফিলিয়া থাকে, তাহলে আমরা যদি তার হিমোফিলিয়ার জন্য আমরা মুসলমানি করতে পারতেছি না, কিন্তু আমরা তাকে ফ্যাক্টর 8, কারণ হিমোফিলিয়াতে কি থাকে, ফ্যাক্টর 8 ডেফিসিয়েন্সি থাকে, এই ফ্যাক্টর 8টাকে যদি আমরা স্পেসিফিক্যালি ট্রান্সফিউজ করি তাহলে তারপরে কিন্তু তার মুসলমানি করা যাবে। সুতরাং এটা হলো রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন। 2 নম্বর কোশ্চেন যেটা, এটা হলো মোড অফ অ্যানাস্থেসিয়া ইন চিলড্রেন। বাচ্চাদের ক্ষেত্রে আমরা
অ্যানাস্থেসিয়া কি কি দিয়ে থাকে? বলতে পারবে কেউ? বাচ্চাদের ক্ষেত্রে তাহলে আমরা কমনলি যেটা ইউজ করি এটা হলো জেনারেল অ্যানাস্থেসিয়া। কমনলি যেটা ইউজ করি দ্যাট ইজ দ্য জেনারেল অ্যানাস্থেসিয়া। দেখো এখানে কিন্তু উল্টাপাল্টা লেখা আছে। তাহলে কমনলি আমরা ইউজ করি জেনারেল অ্যানাস্থেসিয়া। 2 নাম্বার যেটা এটা হলো ডিসোসিয়েটিভ অ্যানাস্থেসিয়া। ডিসোসিয়েটিভ অ্যানাস্থেসিয়া যেটা আমরা কেটামিন দিয়ে করি। 3 নাম্বার হলো লোকাল ইনফিল্ট্রেটিভ অ্যানাস্থেসিয়া, লোকাল অ্যানাস্থেসিয়া। তাহলে অ্যাকর্ডিং টু দ্য এজ যাকে যেটা করা যায় আমরা এটা করব। মোস্ট কমনলি ইউজড অ্যানাস্থেসিয়া যদি বলি আমরা সাধারণ ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে দ্যাট ইজ দ্য জেনারেল অ্যানাস্থেসিয়া। বাচ্চাদের ক্ষেত্রে স্পাইনাল অ্যানাস্থেসিয়া আমরা সাধারণত কখনোই করি না। বাচ্চাদের ক্ষেত্রে স্পাইনাল অ্যানাস্থেসিয়া কখনোই আমরা সাধারণত করি না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। কেন? ডিউ টু দা কেন স্পাইনাল অ্যানাস্থেসিয়া কেন দিই না বলতে পারবে কেউ? বাচ্চাদের ক্ষেত্রে অ্যানাস্থেসিয়া কেউ বলতে পারবে না। আমরা যখন ডেভেলপমেন্টালির কথা যখন চিন্তা করি, ডেভেলপমেন্টালি আমরা যখন জন্মগ্রহণ করি তখন আমাদের স্পাইনাল কর্ড আর স্পাইনাল কর্ডটা একবারে কিন্তু স্যাক্রাল কেভিটি পর্যন্ত প্রায় থাকে। স্যাক্রাল ক্যানেল এই পর্যন্তই থাকে। হ্যাঁ, আমরা যত বড় হইতে থাকি আমাদের ভার্টিব্রা গুলা লেন্থে বাড়তে থাকে, আমাদের স্পাইনাল ক্যানেল উপরে উঠতে থাকে এবং আমরা যখন অ্যাডাল্ট হই তখন আমাদের স্পাইনাল কর্ড শেষ হলো লোয়ার বর্ডার অফ দ্য লাম্বার, আপার বর্ডার অফ দ্য লাম্বার 1 অথবা লোয়ার বর্ডার অফ দ্য থোরাসিক 12 ভার্টিব্রা এই লেভেলে। বাট বাচ্চাদের ক্ষেত্রে আমরা যদি দিই তাহলে এভরি চান্স অফ ইনজুরিং টু দ্য স্পাইনাল কর্ড। আরে এই জিনিসগুলো পারে না। তারপরে কোশ্চেনটা যেটা ছিল হোয়াট আর দ্য কমপ্লিকেশন অফ সার্কামসিশন করলে কি কি কমপ্লিকেশন হতে পারে? যে কোনো অপারেশনে ব্লিডিং হতে পারে। তাহলে সার্কামসিশনেও ব্লিডিং হতে পারে। ব্লিডিংটা মেইনলি কোত্থেকে হয়? ব্লিডিংটা মেইনলি হয় ব্লিডিং ফ্রম দ্য প্রেনুলার আর্টারি। ডর্সাল সারফেস অফ দ্য পেনিসে, থাকে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। একটা হলো ব্লিডিং। আর কি হতে পারে? কম বেশি আমরা চামড়া কেটে ফেলতে পারি। যে চামড়া প্রিফিউজাল স্কিন আমরা কাটতেছি ওটা কম হইতে পারে, বেশি হইতে পারে। কম হইলেও ঝামেলা, বেশি কেটে ফেললেও ঝামেলা। তাহলে এটা একটা হতে পারে। আর কি হতে পারে? ইনজুরি টু দ্য গ্ল্যান্স। এই যে আমরা গিলোটিন মেথডে যখন আমরা সার্কামসিশন করি তখন তো আমরা গ্ল্যান্সটা দেখি না। তাহলে না দেখে কাটতে যে তুমি কিন্তু ইনজুরি টু দ্য গ্ল্যান্স করতে পারো, এটা একটা। আরেকটা হলো ইনজুরি টু দ্য ইউরেথ্রাল ফিস্টুলা। তো ইট ইজ ভেরি ডেঞ্জারাস এবং রেয়ার, কিন্তু হতে পারে। তারপরে কি? তুমি যে লোকাল অ্যানাস্থেসিয়া দিয়ে যদি করো তাহলে এখানে হেমাটোমা হতে পারে। হেমাটোমা এন্ড ইনফেকশন। তাহলে এগুলা দেখো জিনিস, এগুলা খুব সুন্দরভাবে বলা যায় যে একটা হলো ব্লিডিং, একটা হলো এক্সেস স্কিন কেটে ফেলতে পারি অথবা আমরা লেস স্কিন কাটতে পারি, এটা একটা। তারপরে হলো ইনফেকশন, তারপরে হলো আমরা যেটা বললাম ইনজুরি টু দ্য গ্ল্যান্স, ইনজুরি টু দ্য ইউরেথ্রা এবং ইউরেথ্রাল ফিস্টুলা, তারপরে হেমাটোমা, ইনফেকশন। এগুলো হলো কমন। তারপরে দেখো হোয়াট ইজ ফাইমোসিস কাকে বলে? ফাইমোসিস হলো ন্যারোয়িং অফ দ্য প্রিফিউসাল স্কিন আর ফোর স্কিনের যে ওপেনিংটা আছে, প্রিফিউসাল স্কিনের যে ওপেনিং ওইটা ন্যারোয়িং হয় ডিউ টু রিপিটেড ফাইব্রোসিস। as a result retraction of the prefusal skin over the glands is impossible, আমরা করতে পারি না। হোয়াট আর দ্য কমপ্লিকেশন কি হয়? ফাইব্রোসিস যদি থাকে তাহলে কমপ্লিকেশন কি হয়? আমি যদি ছবি এঁকে দেখাতে পারতাম খুব ভালো হতো। ফাইব্রোসিসের সবচেয়ে কমপ্লিকেশন যেটা এটা হলো যেহেতু প্রিফিউসাল স্কিনের যে ওপেনিংটা থাকে এই ওপেনিংটা যখন ন্যারো হয়ে যায় তখন ইউরেথ্রাল ওপেনিং দিয়ে যখন প্রস্রাব বের হয়, প্রস্রাবটা কিন্তু এডিকুয়েটলি তোমার বাহিরে বের হতে পারে না। এই জন্য দেখা যায় প্রিফিউসাল যে ন্যারোয়িং এর কারণে বাকি যে স্কিনটা আছে ওটা কিন্তু ফুলে যায়। দেখো যে বাচ্চার মা বলবে যে স্যার প্রস্রাব তো পরিপূর্ণভাবে বের হয় না, তার প্রস্রাব করার সময় এই মাথাটা এইভাবে ফুলে যায়। তাহলে এইটার কারণে রিপিটেড urinary infection এবং it may producing upper tract dilatation as well as the renal failure আসতে পারে। তাহলে what is the treatment is only circumcision. ফাইমোসিসের একমাত্র ট্রিটমেন্ট that is the circumcision.
স্যার কমপ্লিকেশনটা আবার একটু বলেন। কমপ্লিকেশনটা তারা কাগজ কলম আনতেছে, আমি একটা ছবি আঁকে দেখাবো। তাহলে একটা হলো রিপিটেড ইউরিনেটেড। আচ্ছা, এখানে দেখো তোমরা, আমরা যদি উপরের ছবিটা বলি, এটা হলো ছবিটা দেখার চেষ্টা করো, এটা হলো প্রিপিউজাল স্কিন। হ্যাঁ, এটা হলো ইউরেথ্রাল ওপেনিং। তাহলে এদিক দিয়ে প্রস্রাব করলে নর্মাল, যদি নর্মাল প্রিপিউজাল স্কিনের এই ওপেনিং থাকতেছে, প্রস্রাব ইজিলি যেতে পারতেছে, ইজিলি প্রস্রাব। এখানে আমরা ফাইব্রোসিস বলছি, প্রিপিউজাল যে ওপেনিংটা, ইট উইল বিকাম ন্যারো ডিউ টু রিপিটেড ইনফ্লামেশন অ্যাজ ওয়েল এজ দ্য ফাইব্রোসিস। এই ওপেনিংটা ন্যারো হয়। তাহলে সে যখন প্রস্রাব করে, এই প্রস্রাবটা কি হয়, এই এখানে থেকে থেকে অল্প অল্প একটু বের হয়, অল্প একটু প্রস্রাব বের হয়। তার মানে তখন আলটিমেটলি সে যখন প্রস্রাব করে, প্রস্রাব তো এদিক দিয়ে বের হয়, ইউরেথ্রাল ওপেনিং এ কোনো সমস্যা নাই, ইউরেথ্রাল ওপেনিং এ কোনো সমস্যা নাই। তাহলে প্রস্রাবটা এখানে বের হয়, এখানে বের হয়ে দেখা যাচ্ছে এটা ঠিক এরকম ভাবে ফোলে। ইউরিন সে যখন প্রস্রাব করে, প্রস্রাব করলে এই যে প্রিফিউজাল যে স্কিনটা এরকম এক্সপার্ট হয়, এই জায়গাটার মধ্যে প্রস্রাব জমে থাকে, আস্তে আস্তে প্রস্রাব বের হয়। এই জন্য যে কোনো জায়গায় স্টেগনেশন, যে কোনো জায়গায় প্রস্রাব জমে থাকা, নর্মাল প্রিফিউজাল ওপেনিং যেটা, এটা যদি থাকতো তাহলে এই প্রস্রাবটা এখানে একটু জমা থাকতো না। তাহলে এই জন্য যেটা হয়, রিকারেন্ট ইউটিআই, রিকারেন্ট ইউটিআই হবে, রিকারেন্ট এই যে ভ্যালানাইটিস, ভ্যালানোপ্রোস্টাইটিস, রিকারেন্ট ভ্যালানোপ্রোস্টাইটিস হবে। তারপরে এটা ইনভলভিং দ্য আপার ট্রাক্ট, এই ইনফেকশনটা আস্তে আস্তে আপার ট্রাক্টে, এই যে ইউরেথ্রা দিয়ে আস্তে আস্তে উপরের দিকে যাবে, উপরের দিকে যায় আপার ইউটিআই করতে পারে, অ্যাজ ওয়েল এজ দ্য রেনাল ফেলিউর, অ্যাজ ওয়েল এজ দ্য রেনাল ফেলিউর হাইড্রোনেফ্রোসিস। তাহলে ছবিটা দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। হ্যাঁ, ঠিক এরকম দেখবা যে বাচ্চারা, বাচ্চার মায় কিন্তু বলবে যে সে যখন প্রস্রাব করে স্যার, প্রস্রাবটা পরিপূর্ণ আসে না, কিন্তু তার এই পেনিসের মাথাটা ফুলে যায়, পেনিসের মাথাটা ফুলে যায় আস্তে আস্তে। এইভাবে থাকতে থাকতে একসময় দেখা যায় যে রিকারেন্ট ইউটিআই, রিকারেন্ট এই যে গ্ল্যান্স ইনফেকশন, এই ট্রিপিউজাল স্কিন ইনফেকশন হয়। তারপরে এই ইনফেকশনটা রেট্রোগ্রেডলি যায় আপার ট্র্যাক্ট ইনফেকশন করে, এখানে হাইড্রোনেফ্রোসিস হতে পারে, রেনাল ফেলিওর হতে পারে। তাহলে দিস আর দ্য কমপ্লিকেশন অফ দ্য ফাইব্রোসিস। আমরা যদি বলি হোয়াট আর দ্য কমপ্লিকেশন, বুঝা গেছে? জি স্যার। ওকে, তাহলে কিন্তু এভাবেই আমাদেরকে ইয়ে করতে হবে। ওকে, আচ্ছা, তারপরের কোশ্চেনটা আমরা যদি বলি, তারপরে কোশ্চেন হলো এটা তো, তারপরে কোনো কোশ্চেন নাই, হোয়াট আর দ্য কজেস, হোয়াট উইল বি দ্য ক্লিনিক্যাল প্রেজেন্টেশন ট্রিটমেন্ট, কি হলো, কিছুই হলো না, এটা কোনো কোশ্চেন না। আচ্ছা, হোয়াট ডু ইউ মিন বাই আনডিসেন্ডেড টেস্টিস? আনডিসেন্ট শব্দটা একটু, শব্দের অর্থ এই যে প্রথম শব্দটা যেটা আনডিসেন্ট, আনডিসেন্ট শব্দ, আনডিসেন্ট মানে কি, মানে আন শব্দের অর্থ কি? ফেইলিওর। ফেলিউর, ইয়েস, ফেলিউর। এই যে এই শব্দটা থেকে তোমাকে ডেফিনেশন করতে হবে, মানে এই শব্দটা থেকে ডেফিনেশন করতে হবে। তাহলে আনডিসেন্ডেড টেস্টিস, আনডিসেন্ডেড টেস্টিস, আচ্ছা যাক, এখানে ছবি নাই। তাহলে আনডিসেন্ডেড টেস্টিস যদি বলি আমরা, হোয়াট ডু ইউ মিন বাই আনডিসেন্ডেড টেস্টিস, তাহলে এটা হলো ফেলিউর টু ডিসেন্ড অফ দ্য টেস্টিস, থেকে যাত্রা পথ থেকে, যাত্রা যেখান থেকে শুরু হয়েছে এখান থেকে রওনা দিছে, যেখানে যাওয়ার কথা সেখানে বুঝতে পারে না। মূল কথা হলো এটা। দেখো, আমি যদি বলি আমি এখন আমার বাসা থেকে আমি ময়নামতিতে আসবো, তাহলে আমার জন্য একটা নির্দিষ্ট রাস্তা, এখন টেস্টিসের জন্য তো এমন না যে অনেকগুলো রাস্তা করে রাখছে, তাই করছে করে নাই, যে কোনো একটা নির্দিষ্ট রাস্তা আছে, তাহলে ওই রাস্তা দিয়ে সে তার জায়গাতে গন্তব্য বুঝতে পারে না, দ্যাট ইজ দ্য আনডিসিপ্লিনড টেস্টিস। আমি কি বোঝাইতে চাচ্ছি, এটা হলো আমরা ডেভেলপমেন্টালি টেস্টিসটা ডেভেলপ করে একটা লেভেল অফ দ্য নাম্বার 2। আমরা যখন মায়ের পেটে থাকি, মায়ের পেটে যখন গ্রো হইতে থাকি, তখন আমাদের টেস্টিস ডেভেলপ করে একটা লেভেল অফ দ্য নাম্বার 2। এই মায়ের পেটে থাকতে 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 এই টেস্টিসটা আস্তে আস্তে কিছু ফ্যাক্টর সেটা কাজ করে এটাকে নিচে নিয়ে আসে। কোথায় নিয়ে আসে? এট দা স্ক্রোটাম। এই আমরা মায়ের পেটে বের হওয়ার একটু আগে, কিছুদিন আগে, বা এই আর 50 কিছুদিন আগেই আমাদের কিন্তু টেস্টিসটা নিচে নেমে আসে। এই যে নিচে নামাটা, যে রাস্তা দিয়ে সে নামে, যে রাস্তা দিয়ে নামার কথা, সেই রাস্তা দিয়ে যদি সে কোথাও যদি বাধাপ্রাপ্ত হইয়া নামতে না পারে, এটাকে বলা হয় আনডিসিপ্লিনড। তাহলে ফেলিউর অফ ডিসেন্ট অফ টেস্টিস ফ্রম ইটস নরমাল পাথওয়ে।
তার জন্য যে নির্দিষ্ট যে নর্মাল পাথওয়ে, যে পথটা নির্দিষ্ট করা আছে, ওই পথে কোথাও যদি সে বাধাপ্রাপ্ত হয়, নামতে না পারে, এটাকে বলা হয় আনডিসেন্ডেড টেস্টিস। এই কথাটা বোঝানোর উদ্দেশ্য হলো আরেকটা জিনিস আছে, যেমন একটোপিক টেস্টিস। একটোপিক টেস্টিস মানে কি? এই যে একটোপিক টেস্টিসটা আমরা বলবো যে নর্মাল যে পাথওয়ে, এটা ছাড়া অন্য কোথাও যদি সে থাকে, সে যদি পথ হারাইয়া কোথাও চলে যায়, দ্যাট ইজ দ্য একটোপিক টেস্টিস। পথ হারাইয়া, নিজের যে পথ, এই পথ হারাইয়া যদি সে কোথাও চলে যায়, দ্যাট ইজ দ্য একটোপিক টেস্টিস। আর নর্মাল যে পাথওয়ে, যে পাথওয়েটা তার জন্য নির্দিষ্ট করা আছে, ওই পাথওয়ে আমরা যদি বলি লাম্বার 2 থেকে রেট্রোপেরিটোনিয়াম, তারপর হলো ডিপ ইঙ্গুইনাল রিং দিয়ে বের হবে, ইঙ্গুইনাল ক্যানেল দিয়ে ট্রাভার্স করবে, সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিং দিয়ে বের হয়ে সে বটম অফ দ্য স্ক্রোটামে আসবে। এটা হলো তার জন্য নর্মাল পাথওয়ে ছিল। এর ব্যতিক্রম যদি সে পথ হারাইয়া যদি এই পথ থেকে অন্য কোথাও সরে যায়, দ্যাট ইজ দ্য একটোপিক টেস্টিস। একটু বুঝতে হবে শুধু, এনে পার্থক্যটা হলো যে আনডিসেন্ডেড টেস্টিস রিলেটেড টু ইটস নর্মাল পাথওয়ে, আর একটোপিক টেস্টিস ইজ রিলেটেড টু অ্যাবনর্মাল পাথ। তার মানে তার যে নর্মাল, যে তার জন্য নির্দিষ্ট করা যে পথটা, এই জায়গায় যদি কোথাও সে যদি বাধাপ্রাপ্ত হয়, নামতে না পারে, দ্যাট ইজ দ্য আনডিসেন্ডেড টেস্টিস। আর যদি এই নর্মাল পথের বাহিরে পথ হারাইয়া যদি সে চলে যায়, দ্যাট ইজ দ্য একটোপিক টেস্টিস। এই দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট, আমাদেরকে বুঝতে হবে। আচ্ছা, তারপরের কোশ্চেনটা কি তাহলে? আনডিসেন্ডেড টেস্টিস আমরা কোথায় কোথায় হইতে পারে? কমনেস্ট পজিশন একটা হলো রেট্রোপেরিটোনিয়াম, আরেকটা হলো এট দ্য লেভেল অফ দ্য ডিপ ইঙ্গুইনাল রিং, এট দ্য লেভেল অফ দ্য ইঙ্গুইনাল ক্যানেল, সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিং। এই জায়গাগুলো হলো মানে সাইটস অফ আনডিসেন্ডেড টেস্টিস। আমরা কোথায় কোথায় খুঁজবো, পেতে পারি? ওই যে তার যে নর্মাল পাথের যে কোনো জায়গায় সে বন্ধ হইতে পারে। এই যে ফেলিউর অফ ডিসেন্ট অফ টেস্টিস ইজ আনডিসেন্ডেড টেস্টিস, এই কথাটা কিন্তু হয় নাই। ইন ইটস নর্মাল পাথওয়ে কথাটা বলতে হবে। আনডিসেন্ডেড টেস্টিসের ক্ষেত্রে নর্মাল যে পাথওয়ে, তার জন্য নির্ধারিত যে পথটা ছিল, এই পথের মধ্যে কোথাও যদি সে বাধাপ্রাপ্ত হয়, দ্যাট ইজ আনডিসেন্ডেড টেস্টিস। এই পথ থেকে যদি বিচ্যুতি ঘটে, সে পথ যদি হারায় ফেলে, দ্যাট ইজ দ্য একটোপিক টেস্টিস। আচ্ছা, হোয়াট ইজ দ্য ট্রিটমেন্ট? হোয়াট ইজ দ্য ট্রিটমেন্ট? তো এটা তো আমরা ট্রিটমেন্ট হলো যে গড়ের ছেলেকে গড়ে আনতে হবে। গড়ের ছেলেকে গড়ে আনতে হবে, ইট ইজ দ্য ট্রিটমেন্ট। তাহলে এটাকে বলি আমরা, এই গড়ের ছেলেকে গড়ে মানে কি? টেস্টিজে আনতে হবে। টেস্টিজে আনতে হবে, এটা কোন জায়গায় আছে ওটার উপর নির্ভর করবে। এক স্টেজে করতে পারে, 2 স্টেজে করতে পারে, এটা স্টেজ ডিপেন্ড। কিন্তু আমাদের যে মেইন যে অপারেশন, দ্যাট ইজ দ্য সার্জিক্যাল ট্রিটমেন্ট, এটাকে বলা হয় অর্কিডোপেক্সি। অর্কিডোপেক্সি তার মানে আমরা নর্মাল যে জায়গায় টেস্টিজে তাকে আনতে হবে। তারপরে বলছে দেখো, পসিবল লোকেশন অফ দ্য টেস্টিস ইন সাচ কেসেস, কোথায় কোথায় থাকতে পারে? এই যে জায়গাটা যেটা বললাম, রেট্রোপেরিটোনিয়াম, এট দ্য লেভেল অফ দ্য ডিপ ইঙ্গুইনাল রিং, ইঙ্গুইনাল ক্যানেলে থাকতে পারে, তারপরে সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিং, এই লেভেলে থাকতে পারে। তাহলে এইটা হলো তার জন্য আনডিসেন্ডেড টেস্টিস। আর একটোপিক টেস্টিস যদি বলি আমরা, এটা কিন্তু অনেক জায়গায় চলে যেতে পারে। এই যে পথ ছাড়া যে জায়গায় পাবা, দ্যাট ইজ দ্য একটোপিক টেস্টিস। আচ্ছা, তারপরের কোশ্চেনটা আমরা যদি বলি, কমপ্লিকেশন অফ সাচ কন্ডিশন। আনডিসেন্ডেড টেস্টিসের কি কি কমপ্লিকেশন? আনডিসেন্ডেড টেস্টিসের কমপ্লিকেশন করতে যে আমরা একটা সূত্র বলি, SATHI, সাথী, THI, সাথী। তো সাথী হলো, এসে হলো এটা বলি নাকি কি বলি, আমি তো ভুলে গেছি। আচ্ছা, সাথীতে হলো সাবফার্টিলিটি অর ফার্টিলিটি, ইনফার্টিলিটি। এতে হলো অ্যাট্রফি, টিতে হলো টিউমার এন্ড ট্রমা, টিতে হলো টিউমার এন্ড ট্রমা, এইচে হলো অ্যাসোসিয়েটেড উইথ ইনগুইনাল কনজেনিটাল হার্নিয়া, আর আইতে হলো ইনফ্লামেশন। আইতে হলো ইনফ্লামেশন। তাহলে এস এ হলো সাবফার্টিলিটি, এতে হলো অ্যাট্রফি অফ দ্য টেস্টিস, টিতে হলো ট্রমা এন্ড টিউমার। টিউমার হলো অ্যাট্রফি, আনডিসেন্ডেড টেস্টিস হ্যাজ more chance of or predisposing to malignant transformation, 10 to 100 times more prone to developing malignant transformation. এটা এইচ হলো হার্নিয়া। হার্নিয়াকে আমরা বলি হলো অ্যাসোসিয়েটেড, মোস্ট অফ দ্য কেসেস 70% কেসেস অ্যাসোসিয়েটেড উইথ ইনগুইনাল হার্নিয়া। আইতে হলো ইনফ্লামেশন, ইনফ্লামেশন হলো এপিডিডাইম অর্থাইটিস। মানে এইগুলো হলো কমপ্লিকেশন অফ আনডিসেন্ডেড টেস্টিস। তাহলে এস এ
THI, সাথী। সাথী আমরা এটাকে যদি একটু ভেঙে ভেঙে বলি তাহলে এটা হলো কমপ্লিকেশন অফ আনডিসেন্ডেড টেস্টিস। তারপরের কোশ্চেনটা যেটা বলা আছে, হোয়াট আর দ্য কজেস অফ পাররেক্টাল ব্লিডিং। আচ্ছা, আমরা ওই যে অর্কিডোপেক্সিটা করব, এটা কখন করব? তোমরা যদি একটু দেখো, আগে বলা হয়েছিল, দেখো আগে বলা হতো যে বিফোর স্কুল গোয়িং এজ, বিফোর স্কুল গোয়িং এজ। স্কুল গোয়িং এজ মানে কি? আপনি চেম্বারে নিয়ে আসেন। তাহলে আমরা কখন করব এই যে অর্কিডোপেক্সি, এটা কখন করব এটা কিন্তু আমাদেরকে জানতে হবে। আগে বলতো, আগে যেটা বলা হতো এটা হলো বিফোর স্কুল গোয়িং এজ, বাচ্চারা যাতে স্কুলে যায়, যাতে তার বন্ধুদের সাথে যাতে সরি লজ্জায় যাতে না পড়ে, তাহলে এই জন্য স্কুল গোয়িং এজে বলা হতো। এখন বলা হচ্ছে বিফোর দ্য এজ অফ 1 ইয়ার। তার মানে যত তাড়াতাড়ি করব আমরা, ওই কমপ্লিকেশন গুলো হওয়ার সম্ভাবনা কম, এজ ওয়েল এজ দা টেস্টিসের দুইটা কাজ আছে, একটা হলো এক্সোক্রাইন, একটা হলো এন্ডোক্রাইন ফাংশন। হ্যাঁ, এন্ডোক্রাইন ফাংশন যেটা, এটা কিন্তু ভালো প্রিজার্ভ হবে। তাহলে এখন কিন্তু বলা হচ্ছে বিফোর 1 ইয়ার অফ এজ, বাই দ্য এজ অফ 1 ইয়ার, এটা আমাদেরকে করতে বলছে। আগে কিন্তু আমরা পড়ছি বিফোর স্কুল গোয়িং এজ, তাহলে যত দিন যাবে সবকিছুই চেঞ্জ হবে। তার মানে আমরা এজ আর্লি এজ পসিবল, এজ আর্লি এজ পসিবল আমরা চেষ্টা করব। আমি এক রোগীর বাইলেটারাল আনডিসেন্ডেড টেস্টিস করছি, তার বয়স হলো 30 ইয়ার্স। তো 30 ইয়ার্স সে অলরেডি বিয়ে শাদী করে ফেলছে। তাহলে তার ওই ক্ষেত্রে করে লাভ কি? তার তো যে ফাংশন আফটার 16 ইয়ার্স অফ এজ, বলছে যে টেস্টিসের কোনো ফাংশনে আর থাকে না আফটার 16 ইয়ার্স অফ এজ। 16 ইয়ার্স অফ এজ যদি আমরা যদি চলে যায়, এটা বলছে যে টেস্টিসের যে ফাংশন গুলো থাকার কথা কোনো ফাংশনে আর থাকে না। সুতরাং ওই তো কোনো লাভ নেই। তখন লাভটা কি? করেছে 30 ইয়ার্স, তাহলে টাকার জন্য করছে না, টাকার জন্য না। তখন কি দুইটা, একটা হলো সাইকোলজিক্যাল বেনিফিট, একটা আরেকটা হলো তার এটা আমরা যদি স্পোটামি নিয়ে আসি, তাহলে if it become malignant transformation, that we can recognize it early recognition। আমরা যদি এখন অ্যাবডোমিনাল ক্যাভিটিতে থাকি অথবা ইনগুইনাল ক্যানালে থাকি, তাহলে আমাদের সেভারাল টাইপস অফ ডিফারেনশিয়াল ডায়াগনোসিস আসবে, আমরা ভালোভাবে রিকগনাইজ করতে পারবো না। তাহলে একটা হলো সাইকোলজিক্যাল বেনিফিট, টেস্টিকুলার যে ফাংশন, ওই ফাংশন যে খুব একটা পাবো আমরা তা কিন্তু না। তাহলে আমরা দুইটা, একটা হলো সাইকোলজিক্যাল বেনিফিট, তার অন্ডকোষটা দ্বারা স্পোটামি আমরা নিয়ে নিছি, এটা একটা তার সাইকোলজিক্যাল বেনিফিট হবে। আরেকটা হলো ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন হওয়ার সম্ভাবনা আছে আনডিসেন্ডেড টেস্টিসে। ওই যদি হয় তাহলে ওই ক্ষেত্রে আমরা উই ক্যান রিকগনাইজ ইট আর্লি, আমরা আর্লি চিকিৎসা করতে পারবো। এই দুইটা বেনিফিট হলো তখন। কিন্তু বইতে বিভিন্ন কন্ট্রোভার্সি আছে। সবচেয়ে এখন হাইয়েস্ট যেটা বলছি এটা হলো 16 ইয়ার। 16 ইয়ার যদি কারো হয়ে যায়, তাহলে ওই ক্ষেত্রে টেস্টিসের যে ফাংশন গুলো, এই ফাংশন গুলো আর কিছুই থাকে না। তাহলে আমাদেরকে এজ আর্লি এজ পসিবল, আগে বলছে বিফোর স্কুল গোয়িং এজ, তার মানে 5 বছর আগে করার জন্য, 5 বছরের মধ্যে করার জন্য। এখন বলছে এট দ্য এজ অফ 1 ইয়ার। 1 ইয়ারে যদি আমরা করতে পারি ভালো। হোয়াট আর দ্য কজেস অফ পাররেক্টাল ব্লিডিং? পাররেক্টাল ব্লিডিং তার মানে বাচ্চাদের, কজেস অফ পাররেক্টাল ব্লিডিং ইন কেস অফ চিলড্রেন, বাচ্চাদের ক্ষেত্রে যদি পাররেক্টাল ব্লিডিং এর কথা বলা হয়, কোনো বাচ্চা পাররেক্টাল ব্লিডিং নিয়ে আসছে, তাহলে আমাদের একবারে প্রথম কিছু, আমাদের সার্জিক্যাল পার্সপেক্টিভে প্রথম কথাটাই চলে আসবে রেক্টাল পলিপ। তোমাকে প্রথমে বলতে হবে রেক্টাল পলিপ, তারপরে তুমি অন্য কিছু বলতে পারবা। তুমি বলতে পারবা ইয়েস ইকুটেনাল ফিশার, ইয়েস বাচ্চাদের হেমোরয়েড হয়, বাচ্চাদেরও পাইলস হয়, তুমি এগুলো বলো, কোনো অসুবিধা নেই, ইকুটেনাল ফিশার বাচ্চাদের হয়। তাহলে আমাদেরকে প্রথম প্রশ্ন যেটা এখানে বলছে কি, ইন্টারসেপশন, মিডলস ডায়াবেটিকুলাম, এগুলো বলতে হবে না। পাররেক্টাল ব্লিডিং এর প্রথম ক্লজ হলো রেক্টাল পলিপ। কমন কথাগুলো আগে বলতে হবে, রেক্টাল পলিপ, 2 নাম্বার কথা অ্যানাল ফিশার, 3 নাম্বার পাইলস, বলো, অসুবিধা নেই। তারপরে তুমি ইন্টারসেপশন বলো, তারপরে তুমি বলতে পারো যে ডিসেন্ট্রি, ডিসেন্ট্রি তো ব্লিডিং যায়, তারপরে তুমি কয়েকটা মেডিকেল কজ বলো, কোনো অসুবিধা নেই। তাহলে এগুলো বলতে পারবা। ব্লিডিং ডিসঅর্ডার, এগুলো বলছে হোয়াট ক্লিনিক্যাল এক্সামিনেশন টু ডু। আমরা যদি পাররেক্টাল ব্লিডিং নিয়ে আসি, আমরা কি ক্লিনিক্যাল এক্সামিনেশন করবো? তাহলে একটা হলো জেনারেল এক্সামিনেশন, ইন জেনারেল আমরা করবো। অ্যাবডোমিনাল এক্সামিনেশন করতে পারি, তেমন কিছু আমরা পাবো না, এক্সেপ্ট ইনফ্ল্যামেটরি কোনো কন্ডিশন অথবা মিডলস ডায়াবেটিকুলাম, ইন্টারসেপশন যদি থাকে, ওই ক্ষেত্রে আমরা কিছু পেতে পারি। বাট এখানে কোশ্চেনটার উদ্দেশ্য হলো রেক্টাল পলিপ। এখানে কোশ্চেনটার যে উদ্দেশ্য হলো রেক্টাল পলিপ। তাহলে আমরা মেইনলি কি করবো, একটা ডিজিটাল রেক্টাল এক্সামিনেশন, ডিজিটাল রেক্টাল এক্সামিনেশন করলে আমরা আঙ্গুলের মধ্যে মনে হবে যে রেক্টাল ওয়ালের যে কোনো ওয়াল থেকে একটা আঙ্গুর ঝুলে আছে। আঙ্গুর যেভাবে স্টকের মধ্যে ঝুলে থাকে, ঠিক তোমার হাতে একটা আঙ্গুরের মতো লাগবে। দ্যাট ইজ দ্য
কনফার্মেটরি ডায়াগনোসিস অফ দ্য রেক্টাল পলিপ। তাহলে রেক্টাল পলিপের ক্ষেত্রে বিশেষ করে আমরা যে ক্লিনিক্যাল এক্সামিনেশন করব দ্যাট ইজ দ্য ডিজিটাল রেক্টাল এক্সামিনেশন। ডিজিটাল রেক্টাল এক্সামিনেশন করে আমি যখন আঙ্গুলটা রাখবো ইনসাইড দ্য রেক্টাম, সলিটারি রেক্টাল পলিপের ক্ষেত্রে আমরা ওই ওয়ালের মধ্যে যখন আমি আঙ্গুলটা ঘুরাবো, আঙ্গুলটা ঘুরালে দেখা যায় যে কোনো জায়গায় তোমার কাছে একটা আঙ্গুরের মতো একটা ছোট জিনিস তোমার হাতে লাগতেছে, দ্যাট ইজ দ্য রেক্টাল পলিপ। হোয়াট ইজ দ্য ট্রিটমেন্ট অপশন? ট্রিটমেন্ট অপশন অ্যাকর্ডিং টু দ্য কজ। রেক্টাল পলিপ যদি বলে তাহলে এটা হলো আমরা পলিপেক্টমি, পলিপেক্টমি ওটা কেটে নিয়ে আসতে হবে। ওই আঙ্গুরটাকে যেভাবে তুমি নিয়ে আসো, এখানেও আমাদের যে স্ট্রোকটাকে বেঁধে দিতে হবে, স্ট্রোকটাকে বেঁধে আমরা পলিপটাকে নিয়ে আসবো। তাহলে রেক্টাল পলিপেক্টমি করবো আমরা আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া। বাচ্চার ক্ষেত্রে তো স্প্যানার দেওয়া যাবে না, তাহলে জেনারেল অ্যানেস্থেসিয়া অথবা কেটামিন, এটাও জেনারেল অ্যানেস্থেসিয়া, সুতরাং জেনারেল অ্যানেস্থেসিয়া বলতেই হবে। হোয়াট আর দ্য ট্রিটমেন্ট অপশন? এখানে কোনো মেডিকেল ট্রিটমেন্ট অপশন, আমরা যদি রেক্টাল পলিপের কথা বলি, মেডিকেল ট্রিটমেন্ট অপশন কোনো নাই। আচ্ছা, what are the causes of intestinal obstruction in children? What are the causes of intestinal obstruction in children? তোমরা বেলি লাভ খুলছো কিনা জানি না, বেলি লাভ খোলার তো তোমাদের অভ্যাস নাই। 110 নাম্বার পেজ 110 দেখো, intestinal obstruction in children। intestinal obstruction in children বললে তোমরা প্রথমে আনসারটা যেটা তো এটা হলো ইনফেন্টাইল হাইপারট্রফিক পাইলোরি স্টেনোসিস, ঠিক কি না? হ্যাঁ, দাও তো। হ্যাঁ, বাচ্চাদের কথা বললে তোমরা বলো ইনফেন্টাইল হাইপারট্রফিক পাইলোরি স্টেনোসিস। তাহলে স্টোমাক কি পাইলোরাস? স্টোমাক কি ইন্টেস্টাইনের পোর্শন? হ্যাঁ, স্টোমাক কখনোই ইন্টেস্টাইনের পোর্শন না, সুতরাং এই আনসারটা দিলে হবে না। তাহলে আমাদেরকে বলছে দেখো কোশ্চেনটা বুঝতে হবে, হোয়াট দ্য কজ অফ ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন ইন চিলড্রেন। তাহলে এখানে বড়দের ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন আর ছোটদের ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের মধ্যে শুধু পার্থক্যটা বলছে, তাই না? বড়দের কিছু কজ আছে, ছোটদের কিছু কজ আছে। ছোটদের মধ্যে সবচেয়ে কমনেস্ট কজ অফ ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন আমাদের দেশের পার্সপেক্টিভে কি? ওয়ার্মবোলাস, এসকারিস লম্বিকয়েডস, এসকারিস লাম্বিকয়েডস, এসকারিস লাম্বিকয়েডস, ওয়ার্মবোলাস এগুলা অনেকদিন কৃমির ওষুধ খাওয়া এটা হলে দেখা যায় যে দেখো যে বেরিলামে খুব একটা সুন্দর ছবি আছে, বেরিলামে দেখবে যে ওয়ার্মহোল আছে, একবারে দলা বাইতে একটা ইয়ার মতো চাকার মতো করে ফেলে, এটা যাইতে পারে না, ওয়ার্মহোল এটা আমাদের দেশে। তারপরে হলো ইন্টারসেপশন, তুমি বলতে পারো ইয়েস ইন্টারসেপশন। তারপরে তুমি বলতে পারো intestinal malrotation, congenital ectasia, congenital band and adhesion, and এগুলো হলো causes of intestinal obstruction in children. What are clinical presentation? Clinical presentation, intestinal obstruction clinical presentation তো চারটেই আমরা জানি। cardinal features of acute intestinal obstruction যেটা আমরা বলছি abdominal pain, abdominal distension, আমরা বলছি, তারপরে আমরা বলছি কি abdominal pain, abdominal distension, vomiting and absolute constipation। এই চারটা হলো cardinal features। In addition to that, আমরা যদি বলি intersusception কি হবে? ইন্টারসেপশনে রেড কারেন্ট জেলি যাবে। তারপরে আমরা যদি বলি কনজেনিটাল ইন্টেস্টাইনাল অ্যাট্রেসিয়া যদি হয়, তাহলে ওই ক্ষেত্রে ফেলিউর টু অ্যাট্রেসিয়া যদি হয়, অ্যাট্রেসিয়া মানে ফেলিউর টু ক্যানালাইজেশন, তার মানে লুমেন তো নাই। লুমেন না থাকলে তার কি হবে? ফেলিউর টু প্যাসেজ অফ মেকোনিয়াম, বাচ্চা তো মেকোনিয়াম পাস করবে। তাহলে এই জিনিসগুলো আমাদেরকে কমনলি বলতে হবে। এখানে তোমরা এই ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের কার্ডিনাল যে ফিচার চারটা, এটা দিয়ে শুরু করলেই দেখবে যে সারা খুশি হয়ে যাবে। হোয়াট ইজ দ্য রোল অফ জেনারেল প্র্যাকটিশনার? ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন যদি নিয়ে আসে, তাহলে জেনারেল প্র্যাকটিশনার হিসেবে তোমার রোল হলো তুমি কেসটাকে সাসপেক্ট করতে হবে, সাসপেক্ট করে ইনিশিয়াল যে ট্রিটমেন্ট, কনজারভেটিভ ট্রিটমেন্ট অফ দ্য অ্যাকিউট অ্যাবডোমেন, এটা শুরু করে স্পেসিফিক্যালি রেফার টু দ্য পেডিয়াট্রিক সার্জন, তাহলে জিপি প্র্যাকটিশনার হিসাবে তোমার কাজ হবে সাসপেক্ট করে ট্রিটমেন্ট অফ অ্যাকিউট অ্যাবডোমেন, ওটা শুরু করে, যদি শুরু করার সুযোগ থেকে শুরু করতে হবে, শুরু করার সুযোগ থেকে শুরু করবো, না থাকলেও আমরা কি করবো? রেফার টু দ্য পেডিয়াট্রিক সার্জন। এখানে কোনো অপারেশন তো তুমি করতে পারবে। What are the anorectal malformation in newborn? বাচ্চাদের ক্ষেত্রে anorectal malformation in newborn কি কি আছে? আমরা anorectal malformation আমরা যদি বলি, তাহলে একটা হলো ইনফারফোরেট এনাস, সবচেয়ে কমন। এটার 4 ধরনের আছে। ইনফারফোরেট এনাস লো ভ্যারাইটি, একটা হলো হাই ভ্যারাইটি। একটা হলো লো ভ্যারাইটি আর একটা হলো হাই ভ্যারাইটি। লো ভ্যারাইটি হলো 4 ধরনের।
চার ধরনের কি কি আছে নিজেরা পড়ে নিবে। একটা হলো কভার্ড অ্যানাস, স্টেনোস্টেনাস, তারপরে মেমব্রেনাস, আরেকটা তো মনে নেই, চারটা পড়ে নিবা। হোয়াট দ্য ক্লিনিক্যাল প্রেজেন্টেশন? ক্লিনিক্যাল প্রেজেন্টেশন কি হবে? ফেলিউর টু সবচেয়ে ফিচার্স অফ ইন্ডাস্ট্রিয়াল অবস্ট্রাকশন, এটা তো আসবে যেহেতু রেকটাম বন্ধ। বন্ধ হলে প্রথম যে এটা হবে এটা হলো ফেলিউর টু প্যাসেজ অফ মেকোনিয়াম। ফেলিউর টু প্যাসেজ অফ মেকোনিয়াম, এটাই তো প্রথম। তার জেনারেটর ম্যালফরমেশন, তার রাস্তা বন্ধ তো। মেকোনিয়াম পাস হওয়ার যে রাস্তাটা, ওই রাস্তাটা তো বন্ধ, তাহলে এটাই তো প্রথম সিম্পটম। বাচ্চা হয়ে গেছে অনেকক্ষণ, বাচ্চা তো মেকোনিয়াম পাস করতেছে না। তারপরে পাস করতে না পারলে তার কি হবে? ইন্টেস্টাইনাল অ্যাবডোমিনাল ডিস্টেনশন হবে, ভমিটিং হবে, এই জিনিসগুলো হবে। ইনিশিয়াল ম্যানেজমেন্ট অফ এনরেক্টর ম্যালফরমেশন ইন নিউবর্ন। ইনিশিয়াল ম্যানেজমেন্ট কি? তাহলে ইনিশিয়াল ম্যানেজমেন্ট হলো ট্রিটমেন্ট অফ একিউট অ্যাবডোমেন। ইনিশিয়াল ম্যানেজমেন্ট কি? ট্রিটমেন্ট অফ একিউট অ্যাবডোমেন। তারপরে হলো ডেফিনিটিভ ট্রিটমেন্ট অ্যাকর্ডিং টু কজ। ডেফিনিটিভ ট্রিটমেন্ট অ্যাকর্ডিং টু কজ। হাই ভ্যারাইটি হলে একরকম, লো ভ্যারাইটি হলে একরকম। আমরা যদি হাই ভ্যারাইটি হয় তাহলে এক্ষেত্রে কোলোস্টমি করতে হবে। আবার যদি লো ভ্যারাইটি হয়, লো ভ্যারাইটি হলে তোমার ডেফিনিটিভ মেমব্রেনাস হলে একরকম, স্টেনলেস হলে একরকম, পোস্টেরিয়র কাটব্যাক অপারেশন, তাহলে এই ডিপেন্ডস আপন দা। তাহলে ইনিশিয়াল ম্যানেজমেন্ট আমরা যদি বলি ট্রিটমেন্ট অফ একিউট অ্যাবডোমেন, যেটা আমরা করি নাকে নল, শিরায় জল, তলায় কল, যেগুলো দিয়ে আমরা তার ফ্লুইড ইলেকট্রোলাইট ব্যালেন্স, নিউট্রিশনাল ব্যালেন্স মেনটেন করে তারপরে আমরা ডেফিনিটিভ ট্রিটমেন্টে যাব। Where is the obstruction in infantile hypertrophic pyloric obstruction? Infantile hypertrophic pyloric obstruction এর কোথায় obstruction? Obstruction in the pylorus of the stomach. তাহলে ইনফেন্টাল হাইপারট্রফিক পাইলোরিক, এটা বলে দিছে পাইলোরাস অফ দ্য স্টোমাক, পাইলোরাস অফ দ্য স্টোমাক, এটা বলে দিছে। এটা কোশ্চেনটা তারপরে তোমাদেরকে করছে, কেন করছে জানি না। হোয়াট আর দ্য সিম্পটমস? সিম্পটমস কি হবে আমাদের? সিম্পটমস অফ গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন। সিম্পটমস অফ গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন। তাহলে আমরা যদি গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনের কি কি সিম্পটমস হয়, তাহলে আমাদেরকে এখানে যেটা জানতে হবে, আমরা ইনফেন্টাল হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিস কাদের বেশি হয়। তাহলে আমরা জানি এটা 113, পেজ নাম্বার 113। দেখবো যে এটা 2 to 8 weeks of age, 2 to 8 weeks of age সাধারণত বেশি হয়। নন bilious projectile vomiting, নন bilious projectile vomiting, নন bilious projectile vomiting। এই যে মেল টু ফিমেল রেশিও 4:1, তাহলে মেলে বেশি হয়, মেল চাইল্ডে বেশি হয়। তাহলে আমরা ইনফেন্টাল হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিসের ক্লিনিক্যাল ফিচার যদি বলি, তাহলে একটা হলো কোন বয়সে হয়? 2 to 8 weeks, 2 থেকে 8 সপ্তাহ এর মধ্যে সবচেয়ে বেশি হয়। ফার্স্ট বর্ন মেল চাইল্ড অথবা মেল ইজ মোর দ্যান দ্য ফিমেল 4:1। তারপরে কি? নন বিলিয়াস প্রজেক্টাইল ভমিটিং, তার মানে বাইল আসবে না, বাইল আসবে না, প্রজেক্টাইল ভমিটিং। ভমিটিংটা কি হবে? সে আগে এই যে মিল্ক যেটা খাইছে, ব্রেস্ট মিল্ক, ওইটাই সাধারণত খাবে, বমি করবে, খাওয়ার পরে বমি করবে, বমি করার পরে সে আবার হাঙ্গরি হবে, আবার খাইতে চাইবে, আবার বমি করবে। তাহলে এইভাবে বমি করতে করতে সে কি হবে? গ্রসলি ডিহাইড্রেটেড হবে, গ্রসলি ডিহাইড্রেটেড হবে, ওয়েট লস হবে। হ্যাঁ, ওয়েট লস হবে। তাহলে এইগুলাই হলো তার সিম্পটমস। হাউ টু ট্রিট দ্য কেসেস? তাহলে ট্রিট দ্য কেসেস বললে হলো আমাদের একটা হলো ফার্স্ট অফ অল রিসাসিটেশন অফ দ্য পেশেন্ট। রিসাসিটেশন অফ দ্য পেশেন্ট আমরা জানি, আমরা যখন গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন বলছিলাম, এখানে মেটাবলিক ইফেক্ট হয়, তাই না? ঠিক সেম এখানেও বাচ্চাদের মেটাবলিক ইফেক্ট হবে। হাইপোক্লোরেমিক, হাইপোনাট্রিমিক, হাইপোক্যালেমিক, তাই না? হাইপোক্যালেমিক, মেটাবলিক অ্যালকালিসিস, এখানেও কিন্তু সেম থিং ইজ দ্যাট হ্যাপেন হিয়ার। তাহলে আমাদেরও এখানে কিন্তু এই যে মেটাবলিক অ্যাবনর্মালিটি অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ফ্লুইড ইলেক্ট্রোলাইট যে কারেকশন, এটা করতে হবে। মানে রিসাসিটেট দ্য পেশেন্ট প্রথম, রিসাসিটেট করার পরে আমরা দেন ডেফিনিটিভ ট্রিটমেন্ট, দ্যাট ইজ দ্য রেমেস্টেড পাইলোরোমায়োটমি, রেমেস্টেড পাইলোরোমায়োটমি যেটা আমরা করব। তাহলে এখানে রিসাসিটেট যেটা করি হলো আমরা 0.45% স্যালাইন উইথ পটাশিয়াম ক্লোরাইড আমরা সাধারণত দিই, এটা দিয়ে থাকি আমরা। তাহলে রেমেস্টেড পাইলোরোমায়োটমি আমরা তারপরে, তাহলে রিসাসিটেট করার পরে আমরা সাধারণত ডেফিনিটিভ ট্রিটমেন্ট, দ্যাট ইজ দ্য পাইলোরোমায়োটমি করি।
তারপরে কোশ্চেন এজ অফ প্রেজেন্টেশন অফ ইনফ্যান্টাইল হাইপারটোনিক পাইলোরিক স্টেনোসিস, এটা আমরা বলে ফেলছি। হোয়াট ইনভেস্টিগেশন টু ডু, তাহলে ইনফ্যান্টাইল হাইপারটোনিক পাইলোরিক স্টেনোসিস আমরা এই রোগটাকে নির্ণয় করার জন্য আমরা কি ইনভেস্টিগেশন করি, কেউ বলতে পারবা? ইনফ্যান্টাইল হাইপারটোনিক পাইলোরিক স্টেনোসিস ডায়াগনোস কেউ বলবা না? আচ্ছা, গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন ডিউ টু পাইলোরিক স্টেনোসিস ডায়াগনোসিস করার জন্য আমরা কি ইনভেস্টিগেশন করি? আপার জিআই এন্ডোস্কোপি। বাচ্চাদের সাথে বড়দের একটু পার্থক্য আছে। বাচ্চাদের ক্ষেত্রে আমরা সাধারণত এই ছোট বাচ্চারা এন্ডোস্কোপি করতে পারবা পারবা না? পারবা? পারবা না। সুতরাং আমরা বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত এন্ডোস্কোপি করা লাগে না। এখানে এখানে আমরা ডায়াগনস্টিক ইনভেস্টিগেশন, দ্যাট ইজ দ্য আল্ট্রাসাউন্ড অফ দ্য হোল অ্যাবডোমেন, আল্ট্রাসাউন্ড অফ দ্য হোল অ্যাবডোমেন, আল্ট্রাসাউন্ড অফ দ্য হোল অ্যাবডোমেন। বাচ্চাদের ক্ষেত্রে তুমি যদি ইনফ্যান্টাইল হাইপারটোনিক পাইলোরিক স্টেনোসিস সাসপেক্ট করো, একটা গুড কোয়ালিটি আল্ট্রাসোনোগ্রাম তোমাকে একবারে একুরেট একটা ডায়াগনস্টিক রিপোর্ট তোমাকে দিতে পারবে। তাহলে বাচ্চাদের ক্ষেত্রে আমরা সাধারণত আল্ট্রাসাউন্ড অফ দ্য হোল অ্যাবডোমেন করে থাকি। আল্ট্রাসাউন্ডে আমরা কি পাবো দেখো, তুমি যদি ইয়াতে যাও অলিভ শেপ একটা লাম্প পাবো, অলিভ শেপ, জলপাই, তাই না? অলিভ মানে কি? জলপাই তো নাকি? অলিভ মানে কি? জলপাই তো? হ্যাঁ, জলপাইয়ের মতো আমরা আপার অ্যাবডোমেনে একটা লাম্প পাবো, ওটা আল্ট্রাসোনোগ্রাম করে দিবে, অলিভ শেপ লাম্প। দেখো যে the exercise number page এটাতে লেখা আছে, the diagnosis can be confirmed by an ultrasound which shows the thickened pyloric muscle, থিকেন পাইলোরিক মাসেল। এখানে পাইলোরিক যে ইয়াটা, পাইলোরিক মাসেলটা থিকেন হয়েছে, ওইটা আল্ট্রাসাউন্ড ডায়াগনোসিসের জন্য ওদের কতটুকু থিকনেস হবে, কতটুকু ইয়া হবে, ওইটা ওদের একটা প্যারামিটারস আছে, ওটা দেখে ওরা সাধারণত দিয়ে থাকে। তারপরে দেখো হোয়াট আর দ্য ইলেকট্রোলাইট ইমব্যালেন্স অফ সাচ কেসেস, কি হবে? ওই যে আমাদের গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনে যে ধরনের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়, আমাদের এখানেও কিন্তু সেম টাইপস অফ ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়। describe the characteristics of the vomiting in infantile hypertonic pyloric stenosis। ওই দেখো কথা কিন্তু সবই কাছাকাছি। তাহলে কি ক্যারেক্টারিস্টিক? কি নন ভিলিয়াস প্রজেক্টাইল ভমিটিং। নন ভিলিয়াস কথা একটাই, নন ভিলিয়াস, তার মানে বাইরে আসতে পারবে না। বাইরে আসতে পারবে না কেন বলো তো? বাইরে আসতে পারবে না কেন? এই যে দেখো আমরা যদি বলি এখানে এই যে স্টোমাকের এই যে পাইলোরাস, পাইলোরাসের তো স্টোমাকে এখানে অবস্ট্রাকশন, তাই না? এখানে অবস্ট্রাকশন। এই বাচ্চাটা এই যে মুখে দিয়ে খাচ্ছে, দুধ খাচ্ছে, ব্রেস্ট মিল্ক খাচ্ছে, ব্রেস্ট মিল্কটা এখানে আসতেছে, তাই না? ঠিক তো? আচ্ছা, বাইল কোথায় আসে আমাদের? বাইল আসে কোত্থেকে? এই সেকেন্ড পার্ট অফ দ্য ডিউটেনাম, কমন বাইল টেম্পল অফ বেটার, তাই না? বাইল তো এখানে, তাহলে এখান থেকে এখানে এটা রাস্তা তো বন্ধ, এদিকে রাস্তা বন্ধ না, তাহলে বাইল যাবে কিভাবে? যাইতে পারবে বাইল? তাহলে যে কোনো গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন যদি হয়, তাহলে ওই ক্ষেত্রে সাধারণত নন বিলিয়াস বমি। বমি যদি নন বিলিয়াস হয়, তাহলে তোমাকে প্রথমে চিন্তা করতে হবে যে ডিউ টু গ্যাস্ট্রিক অবস্ট্রাকশন কিনা, চিন্তা করতে হবে। তাহলে সাধারণত আমাদের যদি এই রাস্তা যদি ওপেন থাকে, তাহলে এক থেকে বাইল তো এখানে এসে পড়বে, এখানে এসে উপরের দিকেও যাবে, এদিকেও যাবে, কোনো দুই দিকে যাবে, মেইনলি নিচের দিকে যাবে গ্রেভিটি, কিন্তু উপরের দিকেও যাইতে পারে যদি ভমিটিং। ভমিটিং তো হলো উল্টা পথে, ভমিটিং উল্টা পথে না, ভমিটিং এর মেকানিজমে তো উল্টা পথে, তাহলে এদিকেও যেতে পারবে। সুতরাং যেহেতু এখানে অবস্ট্রাকশন, সুতরাং বাইরেও যেতে পারবে না। সুতরাং দ্যাট ইজ ডিউ টু নন বিলিয়াস প্রজেক্টেড। তুমিও তো এতদিন বুঝছো? এগুলো চিন্তা করতে হবে, এইভাবে চিন্তা করতে হবে, চিন্তা না করলে হবে। তাহলে হোয়াট আর দ্য, বুঝছো তোমরা? জি স্যার। ওরা তো আস্তে 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 পালাচ্ছে, সংখ্যায় পালাচ্ছে। আচ্ছা ঠিক আছে, হুইচ সেক্স অফ বেবি ইজ কমনলি এফেক্টেড, বলে ফেলছি, বলছি না? জি স্যার। মেল না ফিমেল? স্যার মেল বেশি এফেক্টেড হয়। মেল 4:1। অ্যাবডোমিনাল এক্সামিনেশন ফাইন্ডিংস, অ্যাবডোমিনাল এক্সামিনেশন ফাইন্ডিংস আমরা কি পাবো? এই ধরনের একটা ইনফ্যান্টাইল হাইপারটোনিক পাইলোরিক স্টেনোসিস যদি
নিয়ে ওই বাচ্চাটার অ্যাবডোমিনাল এক্সামিনেশন করে আমরা কি পাবো? খাওয়ার পরেই দেখবে যে পেটটা ফুলবে, এপিগ্যাস্ট্রিক। তার কোন জায়গা ফুলবে? স্টোমাক যে এরিয়াটা, স্টোমাক এরিয়াটা এপিগ্যাস্ট্রিক ফুলনেস পাবো। এপিগ্যাস্ট্রিক ফুলনেস এপিগ্যাস্ট্রিক স্টোমাকের একটা পেরিস্টালসিস আছে, কোন থেকে? লেফট থেকে রাইট, লেফট থেকে রাইট। তাহলে পেরিস্টালসিক ওয়েব পাবো আমরা। আরেকটা হলো অ্যাবডোমিনাল এক্সামিনেশন, ওই পাইলোরাস লিনের দিন বাচ্চাগুলো তো ডিহাইড্রেটেড থাকে, ওই আমরা ওই যে পাইলোরাসের যে থিকিরেই কারো কারো ক্ষেত্রে আমরা অলিভ শেপ এরকম একটা লাম্প এই জায়গায় আমরা পাবো, পাইলোরাসের যে জায়গায় স্টেনোসিস আছে। তাহলে মেইনলি আমরা অ্যাবডোমিনাল এক্সামিনেশন, এখানে দেখো জেনারেল এক্সামিনেশনের এক ধরনের ফাইন্ডিংস পাবো আমরা অ্যাবডোমিনাল এক্সামিনেশন। তাহলে অ্যাবডোমিনাল এক্সামিনেশনে আমরা মেইনলি ডিহাইড্রেটেড, epigastric fullness, stomach fullness, visible peristalsis পাবো, epigastric visible peristalsis পাবো from left to right, left to right পাবো। আর পারকাশন করলে অলিভ শেপ লাম্প আমরা পার অ্যাবডোমিনাল পেতে পারি। তাহলে এটা হলো আমাদের ইনফ্যান্টাল হেপাটোবিক পাইলোরিক স্টেনোসিস। আমরা যদি এটার কথা বলি, আজকে সময় শেষ, আজকে এই পর্যন্তই থাক। নেক্সট